প্রিয় দেশবাসী, আমরা সকলে ইতিহাসের সাক্ষী। আজকের বাংলাদেশের সূচনা মূলত 1947 সালে। 47 সালে পাকিস্তান ভারত নামের দুটি রাষ্ট্রের উৎপত্তি হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আরও 3টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠিত হয়। 47 সালে যে ভূখণ্ডটি অখণ্ড ভারত থেকে এবং ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল, সেই সময় পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল কার্যত আজকে তাই বাংলাদেশের সীমানা। সেই সময়টা যদি পূর্ব পাকিস্তান হিসেবে আমরা এই অঞ্চলের মানুষ একটা স্বাধীন দেশের অংশ না হতে পারতাম, তাহলে আমাদের ভাগ্যে কি হতো এটি হায়দরাবাদের দিকে তাকালেই এর উত্তর পাওয়া যাবে। উত্তর পাওয়া যাবে কাশ্মীরের দিকে তাকালে। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দান করেছিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই সময় যারা অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়েছেন, মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এরপরেই পাকিস্তান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কার্যক্রম শুরু করলেও কার্যত পাকিস্তানের শাসকদের দূরদৃষ্টির অভাবে তারা পূর্ব পাকিস্তানের উপরে ইনসাফ করতে পারেননি, যার কারণে দুই জায়গায় বৈষম্য তৈরি হয় এবং তার বিস্ফোরণ ঘটে 70 সালের নির্বাচনের পরেও যদি জনগণের রায়ের প্রতি তৎকালীন সরকার যারা ছিলেন তারা সম্মান প্রদর্শন করতেন, তাহলে চিত্র ভিন্ন হতো। কিন্তু সেই সম্মানটুকু প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার কারণে একটি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন, লড়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। মাঝখানে 52তেও একটা সংগ্রাম গিয়েছে, আমরা তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করি। ত্যাগ স্বীকারকারীদের মধ্যে যারা বেঁচে আছেন, আমরা তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন। দ্বিতীয়বার স্বাধীনতার আগে নেতারা তখন জনগণকে ওয়াদা দিয়েছিলেন যে এমন একটি দেশ আমরা জনগণকে উপহার দেব যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না এবং অর্থনৈতিক সংকট দূর হবে, বেকারত্ব থাকবে না। আমরা সমস্ত শিশুদেরকেই তাদের প্রাপ্য শিক্ষা নিশ্চিত করব। কিন্তু না, তার কোনো ওয়াদাই পূরণ হয়নি। বরঞ্চ এখানেও এসে জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখাতে তৎকালীন সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছিল, যার কারণে 4 বছরের মাথায় দুঃখজনকভাবে তাদেরকে বিদায় নিতে হয়েছে। ক্রমাগত পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকের বাংলাদেশে সেইখানে দাঁড়িয়েছে। 24 সালে এদেশের মানুষ একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে নিয়ে বুক পেতে লড়াই করেছিল। এ লড়াই কোনো দলের পক্ষ থেকে হয়নি, এই লড়াই হয়েছে জনগণের পক্ষ থেকে। এর আগে আমরা বিরোধী দলে যারা ছিলাম দফায় দফায় আমরা নির্যাতিত হয়েছি, আক্রান্ত হয়েছি, জেলে গিয়েছি, জীবন দিয়েছি, ফাঁসির কাস্টে ঝুলেছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি। সেই সময়টা ছাত্র যুব সমাজ তাদের একটি ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল। অতীতের ফ্যাসিবাদী কায়দায় সে আন্দোলন দমনেরও চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমগ্র দেশবাসীর ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ, প্রতিরোধ এবং লড়াইয়ের মুখে ফ্যাসিস্ট সরকার অপমানজনকভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। তার প্রেক্ষাপটে একটি জন অভিপ্রায়ের ভিত্তিতে একটি সরকার গঠিত হয়েছিল। তারাও জাতির উপরে শেষমেশ ইনসাফ করতে পারেননি। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। বিভিন্ন কথা এখন অনেকে নিজের থেকেই স্বীকারোক্তি দিচ্ছেন। সেই সময় যারা সরকারে ছিলেন আর অনেকে চুপ করে আছেন। তারা যদি ইনসাফ করতেন, আমরা বিশ্বাস করি আজকের বাংলাদেশের চিত্র হতো সম্পূর্ণ ভিন্ন। এটা করতেও তারা ব্যর্থ হয়েছেন।
নির্বাচনে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। ভোট হয়েছে সুষ্ঠু, রেজাল্ট সুষ্ঠু হয়নি এটা ইতিমধ্যেই আত্মস্বীকৃত বিভিন্ন সাক্ষীও পাওয়া গেছে। আমি ওই দিকে যাচ্ছি না। তারপরেও আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্যে আমাদের হাজারো আপত্তি রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে দুটি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, দুইটা ব্যালট পেপার ছিল, জনগণ দুইটাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দুটি শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই। ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায়, যা ৬৮.৬% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল ঐক্যবদ্ধ এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু ২/৩ জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। গণভোটের রায় ব্যর্থ হওয়ার দলিল বাংলাদেশেও নাই, বিশ্বেও নাই। গণভোট বাংলাদেশের মতন ছিল না, এটি চতুর্থ গণভোট। এর আগে ৩টে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তার গণরায়ও বাস্তবায়িত হয়েছে। কিন্তু এবারে সেই প্রথমে বিপত্তি ঘটল। আমরা জানি কী জন্য ঘটেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে সমাজে। আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা কর্পোরেশন, এই সবগুলো আজকে সেই থাবা বিস্তৃত হচ্ছে এবং সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অন্যায্য হস্তক্ষেপ অব্যাহত থাকে তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাচ্ছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এইটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায় তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? মূল দায়িত্ব সরকারি দলের। তারা এই দায়িত্ব এখন পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা তাদের ফুটে ওঠেনি। কিন্তু আমরা এই দেশকে ভালোবাসি। এই দেশকে ভালোবাসার কারণেই আমরা মনে করি যে আগামী বাজেট কেমন হওয়া উচিত সেই ব্যাপারে জনগণের অভিপ্রায়কে অনুধাবন করে জনগণের সামনে আমাদের চিন্তাগুলো পেশ করা উচিত। এটি বাজেট নয়, এটা বাজেটের পূর্ব ধারণা। এখান থেকে যদি সরকার ভালো কিছু পিক আপ করেন জনগণ উপকৃত হবে। এটা কোনো দলের বিষয় নয়। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না। এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। আমরা যে প্রস্তাবনাটা জনগণের সামনে পেশ করব এটা শর্ত আছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সততা, স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং
অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। আরও কিছু বিষয় আমাদের প্রস্তাবনায় থাকবে, সেটা এখানে এবং সংসদে। আমাদের ফিসক্যাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটে এর সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসক্যাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। নিয়ম রয়েছে, সম্পূরক বাজেট বর্ষর পুরা হওয়ার মিনিমাম 3 মাস আগে সংসদে পেশ করতে হবে, কিন্তু আমরা সম্পূরক বাজেট পাবো এই শেষ মাসে। বৈধ অবৈধ, ন্যায্য অন্যায্য সব খরচ হয়ে গেল, কালো সাদা একাকার হয়ে গেল। তারপরে সম্পূরক বাজেট সংসদের সামনে আসলো, তাতে জনগণের লাভ কি? আমরা কথা বললেই বা তার বেনিফিট কি? এই বিষয়গুলো আমাদের আগামীতে সংসদের ভিতরে প্রস্তাবনায় থাকবে ইনশাল্লাহ। আরও অনেকগুলো মৌলিক বিষয়, আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না কিন্তু অনেকেই, আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়, ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোটো হয়ে আসে। এখানে যদি সততা এবং স্বচ্ছতা মেনটেন করা যায়, অটোমেটিক্যালি ব্যবসায়ীরা বিপুল উৎসাহ নিয়ে আরও বেশি ট্যাক্স দেবেন জনগণ, রাষ্ট্রকে, রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। তাছাড়া ট্যাক্স বেসও সম্প্রসারণ করার প্রয়োজনকে আমরা অস্বীকার করি না। এই সবগুলোই আমাদের কনসিডারেশনে ইনশাল্লাহ থাকবে। এসবগুলো সামনে রেখেই আজকে আমরা প্রিয় দেশবাসীর কাছে জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এর আসল বিচারক হবেন জনগণ। এ বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই, কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয় তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের সমালোচনা করে, আমাদেরকে সহযোগিতা করে। আমরা দৃষ্টি আকর্ষণ এবং সমালোচনাকে অভিনন্দন জানাবো, এখান থেকে শিখব, আমাদের জ্ঞানের ঘাটতি পূরণ করব, জনগণের জন্য আগামীতে আরও সুন্দর এবং আরও পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাব। আজকের এই সম্মেলনে আপনারা যারা এসেছেন, আবারও সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আগামীতে মিলেমিশে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতির সামনে একটি বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপনের তৌফিক দানের জন্য আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71, 90 এবং 24-এর বীর শহীদদের। একই সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, ফ্যাসিবাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার আমাদের চৌকস সেই সেনানায়কদের, শাপলা গণহত্যার যারা শহীদ হয়েছেন, শহীদ আবরার ফাদ থেকে শুরু করে ওসমান হাদি এবং আপনার 24-এর সকল শহীদদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় দেশবাসী, বর্তমানে 2024-25 আমাদের জিডিপির আকার আপনার 55,15,206 কোটি, যা $456 বিলিয়ন। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হচ্ছে 2025 সালের মধ্যে অর্থনীতি আকার $2 ট্রিলিয়ন নিয়ে যাওয়া, আর 2050 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়া
দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা বাংলাদেশকে ঈমান, ইনসাফ এবং সমতার উপর ভিত্তি করে একটা সমৃদ্ধ সচল অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বাজেট দর্শন সংগঠনের বৃহত্তর অর্থনৈতিক দর্শন থেকে উৎসারিত। জামাত ইসলামী বাংলাদেশকে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদায় অভিষিক্ত একটি আধুনিক ইসলামভিত্তিক রাষ্ট্র, ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। আমরা সুশাসন প্রতিষ্ঠার এই মুহূর্তে বাংলাদেশের আমাদের জন্য প্রধান অগ্রাধিকার। জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা খাতের গুরুত্ব অনুধাবনের স্বীকৃতিস্বরূপ শিক্ষাকে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা। বাজেট হতে হবে কর্মসংস্থানমুখী, বিনিয়োগ ও শিল্পবান্ধব। করের অভিঘাত থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে যথাসম্ভব রক্ষা করা প্রয়াস কাঙ্ক্ষিত। কর ব্যবস্থায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া। রাষ্ট্র গরিবের বন্ধু হলে ধনীর শত্রু নয়। একটি আধুনিক প্রগতিশীল কর ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত। দুর্নীতি দেশের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের প্রাদুর্ভাব নির্মূল, যান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা, কার্যকারিতা আনয়নের জন্য গুরুত্ব আরোপ করতে হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি যাত্রা এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে কেবল সংখ্যাগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত জীবন মানের উন্নয়ন হয়নি। 24-এর ছাত্র গণ আন্দোলন মধ্যে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আরেকটি অর্থনৈতিক নির্দেশক ও সূচকের বাংলাদেশে অবস্থান আমরা দেখতে চাই। এতৎসত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স অনন্য ভূমিকা পালন করে। তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশের যথেষ্ট ঘাটতি এখন পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সুশাসনের উন্নতি, দুর্নীতি হ্রাস, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অর্থনৈতিক উৎপাদনশীলতা, বিনিয়োগের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস বেদখল করেছে। একই প্রয়াস বর্তমান সময়ে পরিলক্ষিত হচ্ছে। শ্বেতপত্র অনুযায়ী বিগত ফ্যাসিস্ট আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, টাকার হিসেবে যার পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে, যা ফেরত আনা সম্ভব হলে সরকারের বাজেট ঘাটতির ব্যয় করা সম্ভব হবে। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান মুদ্রা পাচার আইন সহ আর্থিক খাতের অন্যান্য আইনের প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সংস্কারের দাবি রাখে। একই সাথে অডিট সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি আবশ্যক। সরকারি পরিসংখ্যানের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে না পারলে দেশের জন্য সঠিক কার্যকরী অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না। প্রিয় দেশবাসী, রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমরা খুব খারাপ অবস্থায় আছি। কাজে রাজস্বকে যদি আসলে এডিবির প্রয়োজন পূরণের জন্য কাঙ্ক্ষিত মানে আমরা নিয়ে আসতে চাই, কতগুলোর দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। রাজস্ব আহরণের স্বাভাবিক প্রবৃদ্ধি বহাল থাকবে। কর জাল সম্প্রসারণ করতে হবে। অটোমেশন দ্রুত এগিয়ে নেওয়া। এখানে বলা দরকার যে ডিজিটাল পদ্ধতিতে কর সাবমিট করাইকে অটোমেশন বলা হয় না, বরঞ্চ মাঠ পর্যায়ে যেখানে কর সংগ্রহ করার সিস্টেম আছে সেখানে অটোমেশন আনতে হবে এবং সেই অটোমেশনের মাধ্যমে আমরা যেন কর আদায়ের উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা না হলে
আমরা যে সমস্ত কর আরোপ করছি, ভ্যাট আদায়ের কথা বলছি, সেগুলো আসলে সরকারের খাতে জমা হচ্ছে না। কর আদায়ের দুর্নীতি হ্রাস করতে হবে। কর আদায়ের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে, ভালো লোক তো অবশ্যই আছে, সেটাই করতে হবে। আরেকটা হলো ট্যাক্স এক্সপেন্ডিচার। আমরা জানি যে দেশে একটা ট্যাক্স এক্সপেন্ডিচারের রুল আছে, কিন্তু সেখানে ব্যাপকভাবে রাজনৈতিক আপনার মওকুফ করা হয় রাজনৈতিকভাবে। এর একটা আইনও তৈরি করা হয়েছে। আমাদের প্রস্তাব হলো সংসদে ট্যাক্স এক্সপেন্ডিচার আইনকে রিভিউ করা উচিত, এবং যাতে করে প্রয়োজনীয় ক্ষেত্রের বাহিরে রাজনৈতিক বিবেচনায় ট্যাক্সের রেওয়াত দেওয়া না হয়। এনবিআর দুদক সংস্কার ও পুনর্গঠন করা প্রয়োজন। এ ব্যাপারে আগের সরকার উদ্যোগ নিয়েছিলেন, যেটা দেওয়া দরকার। আমরা মনে করি যে এনবিআরে আপনার মেধাভিত্তিক নিয়োগ দেওয়া দরকার, যাতে করে সরকারের রাজস্ব আদায় আপনার বৃদ্ধি পায়। দুদকেরও এখনও পর্যন্ত সরকার কিন্তু দুদক পুনর্গঠন করতে পারেননি, কাজে এটা করা দরকার। এনবিআর সুশাসন নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন। বর্তমানে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে টিএনআই নাম্বার আছে, সংখ্যা মাত্র 1,20,00,000, যার মধ্যে বর্তমান কর বছরে জমা দেওয়া রিটার্নের সংখ্যা 40 লক্ষেরও কম। আমরা করজাল সম্প্রসারণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব রাখছি। তাছাড়া উদ্যোক্তা সৃষ্টি, এসএমই খাতকে সমৃদ্ধ করা ও জীবনমান উন্নতির লক্ষ্যে সর্বনিম্ন করযোগ্য আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করা এবং পরবর্তী অর্থ বছরে এটা 5 লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করছি। রাজস্ব আহরণের ব্যবস্থায় আমাদের যে সকল সংস্কার পরিকল্পনা রয়েছে, সেগুলো বিবেচনা নিয়ে আমরা 2026 এবং 27 অর্থ বছরে রাজস্ব আদায়ের সর্বমোট 6,65,926 টাকার নির্ধারণের প্রস্তাব করছি। এবং আমি আবার বলছি, এটা তখনই লক্ষ্য অর্জন করা সম্ভব যদি কর সংগ্রহ, এনবিআর সংস্কার, যেটা ব্যাপারে যে আমাদের প্রস্তাবনা আছে, সেটা যদি আমরা করতে পারি তাহলে সম্ভব। বাট ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। 2025-26 অর্থ বছরে অপরিশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5 লক্ষ, সংশোধিত বাজেট প্রাকৃত লক্ষ্যমাত্রা 5,87,999 কোটি টাকার তুলনায় 77,987 কোটি টাকার বেশি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমাদের মোট রাজস্ব জিডিপির শতকরা হার 9.63% উন্নীত হবে। সর্বশেষে 1915 সালে সরকারি কর্মচারীদের জন্য যে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল, আমরা 10ম গ্রেড থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতন কমিশনের প্রস্তাবিত নতুন স্কেল 100% বাস্তবায়নের প্রস্তাব করছি। উচ্চতর গ্রেড 1ম থেকে 9ম গ্রেড প্রস্তাবিত স্কেল 80% বাস্তবায়নের যুক্তিসঙ্গত মনে করি। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে কমিশনের সুপারিশ একযোগে বাস্তবায়নের উচ্চাভিলাষী প্রতীয়মান হওয়ার আমরা মনে করি না, বরঞ্চ ধাপে ধাপে বাস্তবায়ন করার পক্ষপাতী। প্রিয় দেশবাসী, আমাদের কাছে কেবল সংখ্যার নয়, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো নির্মাণ, জীবনমানের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি প্রথম দিক মনে করি যে 1926-27 অর্থ বছরে আমাদের প্রস্তাবিত বাজেটের একটি সামগ্রিক কাঠামো আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা দেশের বিদ্যমান ডেমোগ্রাফিক ভিত্তিতে বিনিয়োগ, অবকাঠামোর গুরুত্ব দিয়ে একটি ইনসাফভিত্তিক বাজেট পেশ করব। আমরা শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলোতে তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনসম্পদে রূপান্তর করতে হলে তরুণদেরকে সামনে রেখে আমাদের বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য খাতে যৌক্তিক বরাদ্দ দেওয়ার বিরাট বিষয়টি আমরা বিবেচনা নিয়েছি। আমরা 2026-27 অর্থ বছরে সমগ্র ব্যয়ের পরিমাণ ধরেছি 8,39,505 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি, যা জিডিপির 12.14%।
2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে প্রাক্কৃত বাজেটের ঘাটতি পরিমাণ দাঁড়াবে 1,68,329 কোটি টাকা, যা জিডিপির 2.43%। এখানে আমি উল্লেখ করতে চাই যে 2025 এবং 26 অর্থ বছরের বাজেটে মোট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে 2,21,000 কোটি টাকা। আমাদের প্রস্তাবিত বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগত পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, দীর্ঘমেয়াদী অর্থনীতি মুক্তির একটি সমন্বিত রূপরেখা। বাজেটটির প্রধান বৈশিষ্ট্য হল প্রবৃদ্ধি কেন্দ্রিক নয়, বরং সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং উৎপাদনশীলতা নির্ভর অর্থনৈতিক রূপান্তরের অগ্রাধিকার দেওয়া। বিশেষভাবে এনবিআর দুদকের পুনর্গঠন, কর ব্যবস্থার ডিজিটালাইজেশন, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং করজাল সম্প্রসারণ, দুর্নীতিবিদ্ধ প্রাতিষ্ঠানিক সংস্কারকে রাজস্ব বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, যা প্রচলিত কর হার বৃদ্ধি নির্ভর একটি বিকল্প দৃষ্টিভঙ্গির উপস্থাপন করে। আমরা বলতে চাচ্ছি যে কর হার বাড়াবার মাধ্যমে রাজস্ব আদায়ের বৃদ্ধি করার এই যে একটি নীতিগত চিন্তা, এই চিন্তার পরিবর্তে কর আদায়ের যে আপনার কোয়ালিটি, এটা যে আমরা প্রস্তাব করেছি যে এটার মাধ্যমে আমরা করতে পারবো, তাতে একদিকে জনগণ করের বোঝা থেকে বাঁচবে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সেখানে আমরা আদায় করতে পারবো। প্রিয় দেশবাসী, জামাত ইসলামী প্রস্তাবিত কিছু সিগনেচার প্রকল্প আছে। আমরা যে বাজেট প্রস্তাব করেছি, এই বাজেটের মধ্যে সেই সিগনেচার প্রোগ্রামগুলো আমরা করতে পারবো বলে আশা করছি। বাংলাদেশের প্রথমবারের মতো করদাতার নিজের এবং পোষ্যদের টিউশন ফি সহায়তা বাবদ শিক্ষার্থীর প্রতি বাৎসরিক 50,000 টাকা পর্যন্ত কর রেয়াত দেওয়া, অর্থাৎ যাদের আপনার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, সংখ্যার দিক থেকে বেশি, তাদের একটা কর রেয়াত দেওয়ার একটা আমরা চিন্তা করেছি। আবারও প্রথমবারের মতো করদাতা পোষ্যদের পরিবারের সকল সদস্য মাথা পিছু বার্ষিক 50,000 টাকা পরিমাণ দেওয়া, অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা 5 জন হলে আপনার সর্বনিম্ন কর পোষ্য আয় 4,50,000 প্লাস 2,50,000, অর্থাৎ 70 লাখ টাকা। জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নম্বরকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা, 7 লাখ। হ্যাঁ, তো এটা আমরা যেটা প্রস্তাব করতে চাচ্ছি, আমাদের এনআইডিকে আসলে একটা প্রস্তাবিত বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করা, আর কি বিএএনএ করা, যাতে করে আমরা কর আদায়ের সুবিধা করতে পারি। এরপরে আপনার স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রবর্তন করা, ন্যূনতম করযোগ্য আয় 4,50,000 টাকা, যা পর্যায়ক্রমে 6,000 টাকা উন্নীত করা হবে, 6 লাখ টাকা উন্নীত করা হবে। সর্বনিম্ন করের হার 5% পুনর্স্থাপন করা। নারকোটিক্স উৎপাদন ও বিপণনে নিয়োজিত কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যতীত বাকি সকল কর্পোরেটের ব্যক্তিগত করের হার আর পর্যায়ক্রমে পরিবর্তন করা এবং কমিয়ে আনার লক্ষ্যে উচ্চ কর ব্যবহার করের হারগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করতে চাই, আলোচনা করে একটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে চাই। আমাদের আমিরে জামাত বিরোধী নেতা বলেছেন যে আমাদের একজন ব্যবসায়ীকে, যার কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, তাদেরকে 3 রকমের ট্যাক্স দিতে হয়, কাজে এগুলো আমাদেরকে যৌক্তিক হারে কমায় আনতে হবে। এরপরে আমরা সন্তান সম্ভাবনা সকল মায়ের জন্য মাতৃকালীন 2 বছর বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছি। এরপর আমরা বয়স্ক ভাতার হার মাসিক 6,500 টাকা থেকে বৃদ্ধি করে এই আর্থিক বছরে আপনার 1,650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকায়, পর্যায়ক্রমে 3,000 টাকায় উন্নীত করতে চাচ্ছি। বিধবা দুস্থ মহিলাদের ভাতার হার মাসিক 650 টাকা হতে বৃদ্ধি করে 1,000 টাকা এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। প্রতিবন্ধী ভাতার মাসিক 900 টাকাতে বৃদ্ধি করে 1,000 টাকায় এবং পর্যায়ক্রমে 3,000 টাকা উন্নীত করতে চাচ্ছি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায়
850 টাকার ভাতা টাকা হতে বৃদ্ধি করে এই আর্থিক বছরে প্রথমে 1000 টাকা, পর্যায়ক্রমে 3000 টাকা উন্নীত করতে চাচ্ছি। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতার হার মাসিক 650 টাকা বৃদ্ধি করে 1000 টাকা, পর্যায়ক্রমে 3000 টাকা। বিদেশি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে আর্থিকভাবে যারা অসচ্ছল শিক্ষার্থী আছেন তাদেরকে বিনা সুদে প্রথম 2 সেমিস্টারে ফি প্রদান চলতি বছরের পাইলট প্রকল্পের অধীনে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এবং আপনার জাকাত পাওয়া যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের মাসে 3000 টাকা করে ভাতা প্রদান করতে চাচ্ছি। স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা 1 লাখ মেধাবী শিক্ষার্থীদেরকে মাসে 10,000 টাকা করে সর্বোচ্চ 5 বছর কর্জে হাসানা অর্থাৎ সুদমুক্ত ঋণ প্রদান এবং চলতি বছরের সম্ভাব্য যাচাই কার্যক্রম শুরু পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, প্রাপ্যতা উপযোগিতা আলোকে প্রয়োজনীয় সংখ্যক মাদ্রাসাকে সরকারিকরণ, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রাথমিকভাবে প্রতি জেলায় 1টি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের প্রস্তাব করছি। ইডেন বদরুন্নেসা হোম ইকোনমিক্স কলেজকে একত্রিত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাচ্ছি। 5 থেকে 1 কোটি তরুণীদেরকে দক্ষতা প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান, এর মধ্যে থাকবে আধুনিক প্রযুক্তি AI থেকে শুরু করে সর্বপর্যায়ে প্রশিক্ষণ দেওয়া, উদ্যোক্তা দক্ষতার প্রশিক্ষণ। চলতি বছরে সম্ভাব্য যাচাই পর্যালোচনা শুরু করতে চাচ্ছি। দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা ইমামকে 7,500 টাকা, মুয়াজ্জিন 5,000 টাকা এবং খাদেম 3,000 টাকা সম্মানী প্রদান করতে চাচ্ছি। শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো খাতে 5 বছরে বিদ্যমান এডিবির অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকা করে মোট 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে চলতি বছরে প্রাক সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, একই সঙ্গে বাজেটটি শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, ক্ষুদ্র মাঝারি শিল্প, রপ্তানি, বহুমুখীকরণ। আমরা এখন একটি মাত্র জায়গায় রপ্তানিকে রেখেছি, সেটা হলো আমাদের গার্মেন্টস। এইটাকে আমাদের ডাইভার্সিটি করতে হবে, কারণ এই সুযোগ বেশি দিন আমাদের থাকবে না। আর্থিক খাত সংস্কারকে গুরুত্ব দেওয়া যায়, পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকিং সংকট, নিম্ন রাজস্ব জিডিপি অনুপাত বর্তমান বাস্তবায়নে বাজেটের প্রয়োজনীয়তা নিহিত রয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অর্থনীতিতে আস্থা পুনরুস্থাপন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বৈষম্য হ্রাস, টেকসই প্রবৃদ্ধি ভিত্তি নির্মাণে এই বাজেট ভূমিকা রাখবে বলে আশা করি। আমাদের বাজেট ভাবনা প্রস্তাবে অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অদক্ষতা থেকে বের করে স্বচ্ছতা, দক্ষতা, ন্যায়ভিত্তিক সম্পদ বন্টনের মাধ্যমে একটি অধিকতর প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠার প্রচেষ্টা রয়েছে। শিক্ষা ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাত, সাধারণ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করে, অথচ বিগত বাজেটগুলো তার গুরুত্ব তুলনামূলক কম ছিল। জনগণকে বোঝা হিসেবে চিন্তা না করে জনগণকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তরুণদেরকে সামনে রেখে বাজেট আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, নিয়মতান্ত্রিকভাবে মহান জাতীয় সংসদে বাজেট উপস্থাপিত হবে। আমরা অতীত ধারাবাহিকতা দেখেছি, বিগত বাজেটগুলো ছিল অসামঞ্জস্যশীল, সুদূরপ্রসারী, পরিকল্পনাহীন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের সুযোগের সম্ভাবনাকে অবদমিত করে রেখেছে। ঠিক সেই তাগিদ থেকেই বাস্তবমুখী বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি সহায়ক, অংশগ্রহণমূলক, জনগণের জন্য অধিকতর কল্যাণকর এবং উপযোগী বাজেট প্রয়োজনীয়তা অনুভব করে একটা বিকল্প বাজেট আমরা পেশ করেছি। আমরা কেবল শাসক বা নেতৃত্বের জায়গা থেকে নয়, জনগণের চাহিদা, প্রত্যাশা, প্রকৃত চিত্র পাঠ করে বাজেটের ব্যয় ও রাজস্ব
আয়সমূহের কলাকৌশল প্রস্তাব করেছি। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদী একটি মর্যাদাশীল গন্তব্যে পৌঁছানোই আমাদের বিকল্প বাজেট দর্শন। দেশ ও জাতির সুদূরপ্রসারী কল্যাণকে গুরুত্ব দিয়ে আমাদের প্রস্তাবসমূহ গৃহীত হওয়া নৈতিক বাস্তবতার দাবি রাখে বলে মনে করি। তো সংগ্রামী আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে এবং যারা মেহমান আছেন সকলকে আমাদের পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগেই বলেছিলাম এই বক্তৃতার পরে একটা সংক্ষিপ্ত সময়ে ভিডিও প্রদর্শনী হবে, এরপর আমরা সংক্ষিপ্ত সময়ের কোশ্চেন অ্যান্সার সেশনটা করব। সবগুলোই সংক্ষিপ্ত এই জন্য করতে হচ্ছে যে 3টার সময় পার্লামেন্ট শুরু হবে, শুরু হয়ে গেছে অলরেডি, মানে 10 মিনিট আছে। তো আপনাদেরকে পুনরায় আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের প্রত্যেকের কাছে বাজেটের বিস্তারিত পৌঁছে দেওয়া হয়েছে আশা করি ইতিমধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1947, 71, 90 এবং বিশেষ করে 2024 সালের অকুতভয় জুলাই যোদ্ধাদের, যাদের অপরিসীম আত্মত্যাগের ফলে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাদের এই আত্মত্যাগের ফলে আজ আমাদের সামনে ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ উন্মোচিত হয়েছে। আমাদের এই জনমুখী বিকল্প বাজেট প্রস্তাবনা কেবল কিছু গাণিতিক হিসাব কিতাব নয়, এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতির ভাগ্য পরিবর্তনের একটি সুস্পষ্ট রোডম্যাপ। আমাদের দীর্ঘমেয়াদী ভিশন হল 2045 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন উন্নীত করা এবং 2050 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানো। আমরা চাই দেশের প্রবৃদ্ধি হোক অন্তর্ভুক্তিমূলক, যেখানে 18 কোটি মানুষের এই দেশ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদায় একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। এটি একটি শতভাগ জনমুখী বাজেট, যার মূল ভিত্তি হচ্ছে সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ এবং সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানো। বর্তমানে আমাদের জিডিপি 55,15,026 কোটি টাকা। বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের সংকট এবং সীমাহীন দুর্নীতির কারণে অর্থনীতি আজ এক চ্যালেঞ্জের মুখে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে দেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই সংকট উত্তরণে আমরা পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং এনবিআর ও দুদক সংস্কারের মাধ্যমে অর্থনীতিতে সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 2026-27 অর্থবছরের জন্য আমরা 8,39,505 কোটি টাকার একটি বাস্তবসম্মত বাজেট প্রস্তাব করছি, যা জিডিপির 12.14%। আমাদের লক্ষ্য হল রাজস্ব আয়ের মাধ্যমে 6,65,926 কোটি টাকা সংগ্রহ করা। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রণ কর 5,73,926 কোটি টাকা, অন্যান্য কর 22,000 কোটি টাকা এবং কর বহির্ভূত প্রাপ্তি 70,000 কোটি টাকা। আমাদের বাজেটে ঘাটতি আছে 1,68,329 কোটি টাকা, যা মেটাতে বৈদেশিক উৎস থেকে 67,000 কোটি এবং অভ্যন্তরীণ ব্যাংক ও সঞ্চয়পত্র খাত থেকে 1,01,329 কোটি টাকা ঋণের পরিকল্পনা রয়েছে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষকে স্বস্তি দিতে আমরা করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 4,50,000 টাকায় উন্নীত করছি। ব্যক্তি পর্যায়ে সর্বনিম্ন কর হার 5% অপরিবর্তিত থাকছে। কর্পোরেট কর 37.5% থেকে ধাপে ধাপে হ্রাস করা হবে
এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে আমরা সিন্ডিকেট নির্মূল ও স্বয়ংক্রিয় স্থিতিকরণ নীতিমালা প্রয়োগ করব। এছাড়াও ১০ম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন প্রথম বছরেই ১০০% বৃদ্ধির পরিকল্পনা রেখেছি। আমাদের বাজেটের মূল ফোকাস হল মানব সম্পদ এবং অবকাঠামো উন্নয়ন। এই লক্ষ্য বাস্তবায়নে খাতওয়ারি বরাদ্দগুলো নিম্নরূপ: শিক্ষা ও প্রযুক্তি খাত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ রাখা হয়েছে ১,২৫,৫৭৫ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১৪.৯৬ ভাগ। স্বাস্থ্য খাত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫,২৪০ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৩৯ ভাগ। পরিবহন ও যোগাযোগ খাত অবকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৬৫,৩৪০ কোটি টাকা, যা মোট বাজেটের ৭.৭৮ ভাগ। সামাজিক নিরাপত্তা খাত অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর সহায়তায় বরাদ্দ দেওয়া হয়েছে ৪৮,১৫০ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৭৪ ভাগ। জনপ্রশাসন সরকার পরিচালনা ও পেনশন সহ জনপ্রশাসন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,০২,২৪৫ কোটি টাকা, যা মোট বাজেটের ২৪.০৯ ভাগ। প্রতিরক্ষা খাত জাতীয় নিরাপত্তা ও সুরক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৪৩,৪৬২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.১৮ ভাগ। কৃষি খাত কৃষকদের ন্যায্য মূল্য ও আধুনিকায়ন নিশ্চিত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫১,৬৭০ কোটি টাকা, যা মোট বাজেটের ৬.১৫ ভাগ। বিদ্যুৎ ও জ্বালানি খাত টেকসই জ্বালানি নিশ্চিত করতে বরাদ্দ রাখা হয়েছে ২৪,৯৫০ কোটি টাকা, যা মোট বাজেটের ২.৯৭ ভাগ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত স্থানীয় পর্যায়ের মানুষদের জীবনমান উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫,২২০ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৩৯ ভাগ। শৃঙ্খলা ও নিরাপত্তা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৪,৪৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ৪.১০ ভাগ। গৃহায়ন গৃহহীন মানুষের আবাস নিশ্চিতের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে ৫,০৭৮ কোটি টাকা, যা মোট বাজেটের ০.৬০ ভাগ। শিল্প ও বাণিজ্য শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতির জন্য এই খাতে ৫,২৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের ০.৬২ ভাগ। বিনোদন সংস্কৃতি ও ধর্ম বিনোদন সংস্কৃতি ও ধর্মের বিকাশে ৬,৬৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের ০.৭৯ ভাগ। সুদ পরিশোধ সরকারের ঘাটতি ব্যয় মেটাতে বিভিন্ন সময়ে গৃহীত দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১,২৭,৫০০ কোটি টাকা, যা মোট বাজেটের ১৫.১৯ ভাগ। আমাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের লক্ষ্য হল দেশের মানব সম্পদকে বিশ্বমানের করে তোলা। স্নাতক পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষা, মেধাবীদের জন্য ১ লক্ষ সুদমুক্ত কাজী হাসানা ঋণ এবং প্রবীণ ও শিশুদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা নিশ্চিত করা হবে। কৃষিখাতে প্রতিটি উপজেলায় সোলার ভিত্তিক কোল্ড স্টোরেজ তৈরি করা হবে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। কর্মসংস্থানের জন্য পৃথক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান মন্ত্রণালয় গঠন এবং সামাজিক নিরাপত্তা কার্ড প্রবর্তনের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে সুশাসন পৌঁছে দেব। এই বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি মর্যাদাশীল গন্তব্যে পৌঁছানোর রূপরেখা। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে কাউকেই আর বিনা চিকিৎসায় মরতে হবে না, অর্থাভাবে মেধাবীর লেখাপড়া বন্ধ হবে না এবং কোনো তরুণকে বেকারত্বের গ্লানি নিয়ে হতাশায় ডুবতে হবে না। জুলাইয়ের শহীদদের রক্ত আমাদের যে শোষণহীন বৈষম্যহীন সমাজ গড়ার দায়িত্ব দিয়ে গেছে, এই বিকল্প বাজেট সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম শক্তিশালী পদক্ষেপ। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ।